সকলকে শুভ সন্ধ্যা। অনেকদিন পর আমরা হোমিও দর্পণে আবার এক হয়েছি। আজকে আমাদের হোমিও দর্পণের ক্লাস শুরু হচ্ছে। 905তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ বুধবার 26/3/2025। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শরিক মায়াজম পর্ব 50তম পর্ব নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আর আলোচনা হবে ক্রনিক ডিজিজ বই থেকে, হ্যানিম্যানের। তো আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, কিংবা মেসেজ বক্সে আপনারা লিখে রাখতে পারেন, কিংবা হ্যান্ড রাইজ করতে পারেন ওই সিম্বলটা দিয়ে চাপ দিয়ে। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে ভালো না খারাপ দেখা যাচ্ছে? এটা কি ভালো দেখা যাচ্ছে যে? হ্যাঁ, দেখতে পাচ্ছি, এটা শিওর। এইটাই এই জায়গাটায় থাকুক। এটা ঠিক আছে। আচ্ছা, ওকে। অনেক দিন পর আমরা আবার ক্লাস শুরু করেছি। তো আপনারা জানেন কি কারণে ক্লাস করতে পারছি না। আমাদের জাকির স্যার অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমাদের হোমিও দর্পণে বিরাট ক্ষতি হয়ে গেছে। সে আর পূরণ করা সম্ভব হলো না। যাই হোক, তবুও আমরা চেষ্টা করছি এবং আশা করছি আগামী দিনে এটা ঠিক হয়ে যাবে। রেকর্ড করার লোক আমরা পাচ্ছি না। আচ্ছা, তা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং এখন বোধহয় রমজান মাস, রমজান না ঈদ আমি বলতে পারছি না, না ঈদ আসি না এখন। রমজান মাসের শুভেচ্ছা সবাইকে জানাই। জানিয়ে আজকে আলোচনায় চলে আসি এবং আমার আন্তরিক শুভেচ্ছাও জানাই হোমিও দর্পণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত স্তরে। স্যার, আপনাকেও রমজান মোবারক। হ্যাঁ, ওই এসছেন নাকি আপনি? হ্যাঁ স্যার, আছি আমি। আমি তো মানে আমাদের দেশের অবস্থা ভালো না, তাছাড়া পার্সোনালি আমি অস্টিও আর্থাইটিসে অ্যাটাক্ট হয়েছি। মানে মাঝে আচ্ছা মধ্যে হোন্ডা অ্যাক্সিডেন্ট করি তো, আচ্ছা আচ্ছা। যে কারণে অস্টিও আর্থাইটিস করছে, মানে খুব পেইন হচ্ছে। তারপরেও আপনার ইয়েটা আমি শুনছি আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অনেক। থ্যাংক ইউ স্যার। এবং আজকে যে আলোচনাটা করব আমরা সোরা আলোচনা করব। আজকে একটা বিশেষ আলোচনা করব। এখানে হ্যানিম্যানের নির্দেশনাটা কি আর আমরা কি করে চলেছি, এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। তা আমরা এটা 50তম ক্লাস করছি, একটু একটু করে সোরাতে আমরা এগিয়ে গেছি। এবং এই পড়াটা, এই যে মায়াজাম নিয়ে পড়া, এটা কিন্তু আমাদের জাকির স্যারের জন্যই হয়েছে। উনি আমাকে অনুরোধ করেছিলেন আপনি এটা পড়ান, সেটা এখন কন্টিনিউ করে চলেছি। তা আজকে যে আলোচনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে by far the most frequent acceptance of the slumbering Shora into a chronic disease, the most frequent aggravation of the chronic ailments already existing are caused by grief and vexation. সোজা বাংলা কথায় হচ্ছে একটাই, যে এই যে ক্রনিক ডিজিজ যে সোরা, স্লাম্বারিং মানে ঘুমন্ত অবস্থায় আছে বা নিদ্রিত অবস্থায় আছে বা ইনঅ্যাক্টিভ অবস্থায় যেটা আছে, সেটাকে অ্যাক্টিভ করার জন্য সবচেয়ে বড় ইয়েটা কি, এক্সাইটিং কজটা কি হচ্ছে? গ্রিফ অ্যান্ড ভেক্সেশন। গ্রিফ, আমরা গ্রিফ বলতে আমরা কি শিখেছি? ডক্টর কেশি দাস আমাদের বলতেন গ্রিফ হচ্ছে কি, দ্য ইমোশন অফ লুজিং সামথিং ফর এভার, চিরদিনের হারাবার বেদনা। চিরদিনের হারাবার বেদনা, কোনো কিছু যদি আমরা চিরদিন হারিয়ে ফেলি, আর আমরা ফিরে পাবো না, এইরকম অনুভূতিটা যদি মনের মধ্যে আসে, তার মানে কি, হারাবার বেদনা তো অনেক রকম, বেদনা অনেক রকম হতে পারে।
ও আমাকে অপমান করেছে তার বেদনা, ও আমাকে অবিচার করেছে তার বেদনা, কিন্তু আমি তাকে হারিয়ে ফেললাম, চিরদিন আর তাকে খুঁজে পাবো না, এই যে বেদনা, এই বেদনাটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এটা পেশেন্টের কাছ থেকে বার করতে হবে, পেশেন্টের কাছ থেকে। এটা আপনার বইতে লেখা থাকবে না, ম্যাথমেটিক্যাল ওইভাবে আপনি রেপার্টারিতে পাবেন না। এই জায়গাটা বার না করতে পারলে মুশকিল। এটা কি এটাই বলছে যে কস্ট বাই, এটা কি মোস্ট অফ দ্য ডিজিজ কিসের যারা কস্ট হচ্ছে? গ্রিপ অ্যান্ড ভেক্সেশন। গ্রিপ সম্পর্কে বললাম, চিরদিনের হারাবার বেদনা। এবার গ্রিপ সম্পর্কে একটা ঘটনা বলি, আমার ডক্টর তপন কাঞ্জিলালের একটা কেসের কথা বলি। একজন পেশেন্টের মানে আর কি তাদের বাড়িতে আর কি, তার দেশের বাড়িতে তার ভাইয়েরা কি করেছে না, তার 24 বিঘে জমির মধ্যে 24 বিঘে 24 বিঘা জমির মধ্যে 20 বিঘে বিক্রি করে দিয়েছে। ভিটে মাটিটা হচ্ছে 54 শতক, সেটা বিক্রি করার চেষ্টা করেছিল, পাড়ার লোকেরা আটকে দিয়েছিল, আটকে দিয়ে সেই তাকে ডেকে পাঠায়। এই হচ্ছে শুরু। তারপরে অনেক কিছু ঘটে গেছে, ডিটেলস আমি যাচ্ছি না। তা এইবার হচ্ছে কি, স্যারের কাছে সে এসছে। কি হয়েছে, তার দিন 15 পর থেকে তার কিন্তু হঠাৎ করে তার শরীরটা খারাপ হতে শুরু করে। ধীরে 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 তার কি হলো, দিনরাত শুধু ঘুম পায়, স্লিপিনেস, এবং তারপরে কি হলো না, সে শুধু পেচ্ছাপ করছে, 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা অন্তর অন্তর পেচ্ছাপ করে চলেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। সেও কিন্তু ডাক্তার। যাই হোক, স্যার কেসটা দেখলেন, স্যার দেখে বললেন যে ওষুধ দিলেন, তাকে ইগনেসিয়া দিয়েছিল। তাকে স্যারকে প্রশ্ন করেছিল, স্যার আমি এই যে কষ্টটা, এখান থেকে আমি রোগাক্রান্ত হব বুঝতে পেরে আমি কি করলাম না, আমি আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম, দিন 15 মাথা থেকে আমি নিজেকে কন্ট্রোল করে ফেলেছি, তাহলে আমার এই রোগটা হলো কেন? আমি যখন নিয়ন্ত্রণই করতে পেরেছি তখন হলো কি? দিন 15 কি কম সময় রে? শোন, ব্যাপারটা উনি আমাকে বলছে, আমিও জিজ্ঞেস করেছিলাম তাকে। আমি জিজ্ঞেস করতে তখন স্যার বলছে, আরে ওটা কি কম নাকি? তুই খড়ের গাদায় ইয়ে দেশলাই মেরে দিয়েছিস, মেরে দিয়ে তারপর তুই বলছিস আগুন তুমি জ্বলো না, সে কি তোর কথা শুনবে? সে তো জ্বলবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা এটা হচ্ছে গ্রিফ, কারণ সম্পত্তি চলে গেছে আর ফিরে পাবো না, এইরকম একটা অনুভূতি তার মধ্যে ছিল। এটা একটা গ্রিফ। গ্রিফ মানে কি হারিয়ে যাওয়া, মৃত্যু, তাই কি? জ্যান্ত হলে কি হতে পারে না গ্রিফ? তাহলে কি হচ্ছে, জ্যান্ত বা মৃত এটা মূল বিষয় নয়। মূল বিষয় তার চিরদিনের হারাবার বেদনা তার মধ্যে আছে কিনা। আবার এমন এমন মানুষই দেখেছি, বিড়ালকে নৃশংসভাবে হত্যা করেছে কেউ, তাতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে ওষুধ দিতে হয়েছে, তিনিও ডাক্তার। তো তার মানে কি সম্পত্তি হতে হবে, বাবা মা মরতে হবে, এমন নাও হতে পারে। বিড়ালও মরলে হতে পারে। বিড়াল মরে অসুস্থ হয়ে পড়েছে এরকম রুগী আমি পেয়েছি। এবং আমার লাইফে একটা ঘটনা আছে, আমার মনে পড়ে যে পেশেন্টের গোড়ালির ব্যথা আমি বছর দিয়ে চিকিৎসা করে, যিনি হাঁটতে পারতেন না, মানে সাপোর্ট নিয়ে হাঁটতে হতো লাঠির, সেই ভদ্রমহিলাকে 98% প্রায় কিওর করে ফেলেছি। হঠাৎ করে দেখছি পরের মাসে এসছে, ওই লাঠি হাতে নিয়ে তাকে ধরে ধরে নিয়েছি। কি ব্যাপার, আমি কি এমন ঘটলো যে এরকম হয়ে গেল? বলে আর বলবেন না, ওই বিড়ালটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর তাকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটা একজন ভদ্রমহিলার গল্প বলছি। তো এরকম অনেকেই আছেন যারা তার এই পোষা প্রাণীকে অত্যন্ত ভালোবাসেন, সেইটাও কিন্তু আপনার লস হতে পারে। কারো বাগানে আম চুরি হয়ে গেল, এখান থেকে লস হতে পারে। কিন্তু জ্যান্ত মানুষ বেঁচে আছে, সেখান থেকেও গ্রিপ কি আসতে পারে? এরকম একটা অদ্ভুত উদাহরণ আমার মনে আছে। আমার সঙ্গে ডাক্তার অর্ণব চক্রবর্তী ছিল সেদিন। আমার লাইফে একটাই ঘটেছে, না আরো একটা ঘটেছে, আরো একটা দুটো ঘটেছে। তা ওই এইটা আমার মনে আছে, কারণ এটা রিমার্কেবল ছিল। তো খুব প্রথম আমি সাহস করে মেরেছি, যদিও তাকে মেডোরিনাম দিয়েছি। একটা পেশেন্টকে মেডোরিনাম দেওয়া যায়, বিশেষ কিছু ক্ষেত্র আছে সেখানে দেওয়া যায়। এই পেশেন্টের ব্যাপারটা কি হচ্ছে, তিনি যে ভুগছেন, তার হাই প্রেশার ছিল, প্রত্যেকটা গাঁটে গাঁটে ব্যথা ছিল, ইত্যাদি ইত্যাদি। তিনি আমাকে বলছেন,
খোঁজ নিয়ে জানা গেল কি মেয়ের বিয়ের পর থেকে তার ইয়ে হচ্ছে, অথচ ব্যাপার হচ্ছে মেয়ের বিয়েটা খুব কাছেই দিয়েছে। তা উনি সপ্তাহে একবার করে হলে মেয়ের বাড়িতে যায়, মেয়ে আবার সপ্তাহে একদিন করে তার বাড়িতে আসে। তা উনি গিয়ে দু তিন দিন থেকেও যান, অনেক সময় থেকেও যান। অনেক সময় উনি থেকেও যান, কিন্তু ঘটনা হচ্ছে যে তার স্বামী বলছে যে ওই মেয়ের বিয়ের পর থেকে যত গন্ডগোল, মেয়ের বিয়ের পর থেকে যত গন্ডগোল। এবার আমি তাকে জিজ্ঞেস করেছি যে মেয়ের বিয়ে, মেয়ে কি ওখানে গেছে, ওখানে কি মেয়ের উপর অত্যাচার অশান্তি করছে? না 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 না, ওরা খুব ভালো ফ্যামিলি, একদম বিন্দুমাত্র অত্যাচার, খুব ভালো কথা। বিন্দুমাত্র, আপনি জানতেন না একটা মেয়ে কি করব, মনে পড়লেই মনটা হু হু করে যায়, একবার ও চলে আসে, কখনো কখনো দুবারও চলে যায়, গিয়ে কয়েক ঘন্টা থাকি, চলে আসে, আবার সময় থাকতে চলে একদিন দুদিন থেকেও যায়, এরকম ব্যাপারটা। ঠিক আছে, মেয়েকে, তার একমাত্র মেয়েকে তো ভালোবাসতেই পারে। এরপরে কি হলো, আমি বললাম যে তাহলে মেয়ে শান্তিতে আছে, একটা নাতনি হয়েছে, নাতনিটাও খুব ভালো হয়েছে, পরিবার ভালো, আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি নেই, তাহলে আপনি এটা নিয়ে এত কষ্ট পান। ও স্বামী বলেছে এটাই ওর জীবনে সবকিছু কষ্টর কারণ। তখন ওই কাঁদতে শুরু করছে, কান্না আর থামাতে পারি না, ওই কি ব্যাপার। তখন তিনি বলছেন মেয়ের বিয়ে দিলে কি আমার থাকে? ভিডিওটা বন্ধ করুন মণিশঙ্কর বাবু। মেয়ের বিয়ে দিলে কি মেয়েটি আমার থাকে? আমরা কেন, মেয়ে আপনার থাকবে না? আপনাকে মা বলে ডাকে না? এই তো ডাক্তারবাবু, আপনি শিক্ষিত মানুষ হয়ে এরকম কথা বলে বসলেন। আচ্ছা, ওই মেয়েটার যে সন্তান হবে সে কি আমার পদবি পাবে? পাবে না। আমার নাতনি হবে ঠিকই, কিন্তু আসলে হিসেবে হচ্ছে ওদের নাতনি। তাহলে ও কি আমার রইল? ও তো আমার রইল না। আমার মন মানে না, তাই যাই, আমি বারবার কান্নাকাটি করে বলে ও আসে। দিস ইজ দ্য ফ্যাক্ট, ইট ইজ অলসো। ওকে কি আবার পাবো কোনোদিন? আর ও তো আমার চিরদিনের মতো চলে গেল, এই কষ্ট আমি কি করে মা হয়ে বোঝাবো? আপনি তো মা হতে পারবেন না, কোনোদিন বুঝবেন না ডাক্তারবাবু, ছেলে বলে কাঁদছে। আমি অন্য মুখ চাওয়াচাই করছি। তারপরে ওনাকে বললাম যে আপনি একটু বাইরে দিন। অন্যকে বললাম কি বলবো, অন্য বলছে কি ধরা যাবে, সেটাই তো ভাবছি কি ধরা যায়। তখন আমি ভেবে চিন্তে আমরা গ্রিপ ধরো, বলে বেঁচে আছে গ্রিপ ধরবো না? বেঁচে থাক, গ্রিপ ধরতে হবে। ও তো এই ইমোশনের কথাটা সে বলছে। গ্রিপ ধরে তাকে দেওয়া হলো, মেডিমিনাম 30 দেওয়া হলো। 200 যেতে যেতেই তার ফিনিশ হয়ে গেল সবকিছু। তার ফলে এই যে পেশেন্টের গ্রিপ, এটা হচ্ছে এমন একটা ডেঞ্জারাস জিনিস যে এটাকে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারি। এরপরে তিনি বলেছেন ভেক্সেশন। ভেক্সেশন মানে হচ্ছে জ্বালাতন, বিরক্তি, জ্বালাতন। এই জ্বালাতনটা কোথায়? সংসারে জ্বালাতন, ছেলেকে নিয়ে জ্বালাতন, শাশুড়িকে নিয়ে জ্বালাতন, শ্বশুরকে নিয়ে জ্বালাতন, বাবাকে নিয়ে জ্বালাতন, প্রতিবেশী নিয়ে জ্বালাতন, বন্ধুদের নিয়ে জ্বালাতন। জ্বালাতন তো আমাদের লেগেই আছে আমাদের জীবনে। ফলে পাঁচ নম্বর অ্যাফোরিজমে এই রিলেশনের কথাটাই হ্যানিম্যান বলেছেন। ফ্যামিলি রিলেশন, সোশ্যাল রিলেশন, এটসেট্রা, দেখবেন ওটা ভালো করে। ওটা কিন্তু অ্যাকচুয়ালি কেস টেকিং এর ক্রিম। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে জ্বালাতন, ছেলে পড়াশোনা ঠিক মতন করছে না, জ্বালাতন। ছেলে অন্য জায়গায় অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছে, সেটা একটা জ্বালাতন। কাকে ধরে নিয়ে চলে আসবে তার ঠিক নেই, এই জ্বালাতন। এই রিসেন্ট একটা দিলাম, এসে কি কান্না আমার কাছে, কাকা আমি আর বাঁচবো না। আমার কেন রে, কি হয়েছে? আমার ছেলে কালকে হঠাৎ করে বিয়ে করে নিয়ে চলে এসছে, আমি জানিও না কিছু। কি বলবো তোমাকে বলো, লজ্জায় মাথা খাই। বলে সে কি কাঁদছে, এখানে কান্না থামানো যাচ্ছে না। এরকম ঘটনা তার চলছে। তাকে ওষুধ দেওয়া হলো, স্থিতিশীল হয়েছে। ওষুধ দিয়ে স্থিতিশীল হয়েছে, এইটা কিন্তু এই পর্যন্ত আমরা ঠিক আছি। হ্যানিম্যান এখানেই থেমে যেতে বলেন নাই। এবং আমরা যখন কেস রেকর্ডিং করি, আমরা রেকর্ডিং করে সিমটম গুলোকে নেই, রেপার্টারাইজেশন করি, সবকিছুই করি, এগুলো দরকার আছে। কিন্তু কথা হচ্ছে এই যে তার সিচুয়েশন গুলো,
এই যে রিলেশন গুলো, ভেক্সেশনের ক্ষেত্রে কোন কোন রিলেশনের সঙ্গে কি কি ধরনের তার সম্পর্ক, এই জায়গাগুলো কি আমরা একটু খুঁজি? কতটা খুঁজি? না আমার এই কষ্ট হচ্ছে, কষ্ট লিখলাম, তার সঙ্গে আমরা সিমটম বিবরণ লিখলাম, ও গ্রিপ আফটার লিখে ছেড়ে দিলাম। এবার এই গ্রিপটা শুধু এইটুকু বললেই হবে? গ্রিপ মানে কি শুধু গ্রিপ? গ্রিপ ইটসেলফ হচ্ছে একটা এক্সাইটিং কজ অ্যাজ ওয়েল অ্যাজ এটা সিমটমও বটে। গ্রিপ তো দু রকম হতে পারে। এই গ্রিপ পাওয়ার পর সে কান্নাকাটি করতেও পারে, নাও করতে পারে। বলে ডাক্তারবাবু আমার চোখে জল আসে না। ও যার যত কষ্ট, আমি চোখে জল আসতে পারে, জল আমার আসে না। বরঞ্চ আমি একা থাকলে, আড়ালে থাকলে তখন আমার জল আসে। সাইলেন্ট গ্রিপ। সাইলেন্ট গ্রিপ এই যে জায়গাগুলো আপনি যদি ছোট্ট করে ধরতে পারেন, তাহলে কি হবে? ড্রাগের সিলেকশনের জায়গাটা খুব ছোট হয়ে যাবে। মানে এমন ক্রিম পয়েন্টটা ধরতে হবে, যেখানে সেখানে ধরলে হবে না। একটা শক্তিশালী লোকের ঘাড়ে যদি একটা আপনি রড্ডা মারেন, সে কিন্তু কাইল হয়ে যাবে, রাম রদ্দা মারতে হবে। তেমনি আমাদের যখন আমরা যখন ইয়ে করবো, সিমটম গুলো নেব, সিমটম গুলো নিয়ে আমরা কি করবো, এমন সিমটমকে ধরবো যাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে, সেইখান থেকে আমরা আঘাতটা করবো এক্সাইটিং কজ। তাহলে কিন্তু আমরা প্রপার জায়গায় পৌঁছে যাব। এরপর কি বলছে, এরপরে হ্যানিম্যান কি বলছেন দেখো, কি অসাধারণ কথা হ্যানিম্যান বলেছেন। আমরা এগুলো করি না, যদিও আমি করি, সেটা আমাদের স্যারেদের শিক্ষা পেয়ে করি, সেটা আমার কথা বাদ দিন। আমি করি বা আমাদের পার্থ আছে বা আমাদের স্যারের যারা আছে তারা সবাই করে কম বেশি। এবার কি বলছে, uninterrupted grief and vexation very soon increase even the smallest traces of the slumbering Shora into more severe symptoms. Traces of Shora মানে কি, খুব সামান্য ক্ষীণতম সোরাকেও এই যে ফ্রিকোয়েন্ট গ্রিপ, আনইন্টারাপ্টেড গ্রিপ, মানে এই যে গ্রিপটা ফ্রিকোয়েন্ট না, আনইন্টারাপ্টেড মানে এই দুঃখটা চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, এই বেদনাটা চলেই যাচ্ছে, এই বেদনাটা থামছে না। এই যে বেদনাটা থামছে না, এই যে থামছে না, এটা কি শুধুমাত্র সোরা? এখানে সোরার ব্যাপারটা তো অবশ্যই বেশি আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে, কারণ সোরা না থাকলে এটা রিসিভ করবে না। কিন্তু এই যে কন্টিনিউ করে যাচ্ছে বছরের পর বছর, দ্যাট মিনস পারসিস্টেন্সি, পারসিস্ট করছে। এই পারসিস্ট কে করে? পারসিস্ট কে করে? পারসিস্ট কে করে? এইভাবে ডিস্টার্ব করবেন না, আমি মুখস্থ বলছি না। পারসিস্ট কে করে? সাইকোটিক ভয়। এইবার সাইকোসিসের প্রাধান্য যদি পেশেন্টের মধ্যে অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু ন্যাট্রামিউরের পেশেন্ট, দ্যাট মিন ন্যাট্রামিউরের পেশেন্ট, দ্যাট মিন ন্যাট্রামিউরের মেন্টাল সিমটম থাকবে, সাইকোটিক বেস হবে, তখন কিন্তু সেটা মেট্রিনিয়ামে চলে যাবে। আমাদের মধ্যে অনেকেই এই প্রেসক্রিপশন করতে জানে, দীপেন বা আমাদের সাগর টাগর অনেকেই জানে, পার্থ যদি থাকে পার্থ জানে, এরকম আমরা অনেকেই জানি। এটা আমাদের কাছে কোনো ব্যাপার, ফটাফট মেরে দেবে। এটা হচ্ছে জেন কাঞ্জিলারের প্রেসক্রিপশন, আমরা শিখেছি ডাক্তার তপন কাঞ্জিলারের কাছ থেকে, আমরা সবাই শিখেছি। অদ্ভুত ধরনের প্রেসক্রিপশন। তো তাহলে কি হচ্ছে, এই তাহলে আমাদের এই যে আনইন্টারাপ্টেড গ্রিফ অ্যান্ড ভেক্সেশন, এটা কি করছে না, সামান্য ট্রেস যদি থাকে সোরা, সেটাকেও কিন্তু সে কি করবে, জাগিয়ে দেবে এবং সিমটম ডেভেলপ করবে, এবং সেটা কি হবে, সিভিয়ার সিমটম সব তৈরি করবে। তারপরে কি বলছে, অ্যান্ড দেন developed this into a outbreak of all imaginable chronic sufferings, more subtly, more frequently than all other injurious influences operating on the human organism in an average. সোজা কথা, আর অন্যান্য যা কিছু আছে, রোগ তৈরি যা কিছু আছে, তার তুলনায় এই সোরা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, মানে অসংখ্য, অগণিত এই সিমটম এরা তৈরি করতে পারে। এইটা অ্যাক্টিভ হলে পরে, সোরা অ্যাক্টিভ হলে, তো সোরা কিন্তু দুটো স্টেট আছে, একটা এখানে বোঝাই যাচ্ছে সোরা একটা ঘুমন্ত অবস্থা থাকে, দ্যাট মিনস দ্য লেটেন্ট স্টেট, আর হচ্ছে অ্যাক্টিভ স্টেট। এটা একমাত্র সোরারই এই দুটো বৈশিষ্ট্য আছে। অন্যান্য মায়াজমের ব্যাপার হচ্ছে লেটেন্ট স্টেট ব্যাপারটা নয়, ওখানে মূল ব্যাপারটা হচ্ছে যে ওখানে একটা ডমিনেন্ট থাকলে আর একটা লেটেন্ট এমনিতেই হয়ে যায়। এখানে ব্যাপারটা তা না, এখানে দুটো স্টেট, সোরা আছে পরিবর্তনশীল, তো সোরা তো পরিবর্তনশীল, যার জন্য সোরার মধ্যে এই দুটো
ইয়ে পাই। যেমন ধরুন ফ্লাইট কমপ্লেন, ফ্লাইটের পর আপনার কি হলো, ভয় পেয়ে আপনার রোগ তৈরি হলো, দ্যাট ইজ অ্যাক্টিভ সোরা। আপনি ভূতের ভয় পান, ভয় পেলে দৌড়ে চলে আসলেন, কিন্তু আপনার কোনো অসুবিধা হলো, দ্যাট ইজ রিলেটেড সোরা। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে ভয় পাওয়াটা হচ্ছে, এই যে ভয় পাওয়াটা কি ইমোশন অফ, আরে ভুলে গেছি, ডক্টর কেশি দাস আমাদের শিখিয়েছেন এটা, ইমোশন অফ রিট্রিট, মানে পিছিয়ে আসার আবেগ। এই যে জায়গাগুলো আমরা যখন ধরতে পারবো, এইভাবে আমরা রেকর্ডিং করে যখন আমরা প্রেসক্রিপশন করতে পারবো, তখন কিন্তু আমাদের একটা অসাধারণ আমরা একটা কাজ করতে পারবো। তারপর কি বলছে, while there is two agencies বলতে grief and vexation এর কথা বলছি, আর surely and frequently augment ailments already existing, augment মানে বৃদ্ধি করে, যে যে এক্সিস্টিং তার মধ্যে যা যা আছে সেগুলোকে আরো বেশি বৃদ্ধি করে দেয়। তার মানে এই দুটি হচ্ছে সর্বনাশের ব্যাপার। আজকে দেখুন এই জ্বালাতন কি কম আছে, হ্যাঁ, ছেলেটাকে স্কুলে নিয়ে যেতে হবে, স্কুল থেকে এনে আবার সাঁতারে দিতে হবে, সাঁতার বিকেল বেলা আঁকা শেখাতে হবে, সন্ধ্যাবেলায় তবলা বাজানো শেখাতে হবে, হ্যাঁ, সপ্তাহে একদিন ছবি আঁকা শেখাতে হবে, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান বানাতে হবে। আমাদের স্বপ্নের তো শেষ নেই, তা জ্বালাতন হবে না? জ্বালাতন তো হবে। তার বউ বলছে ওই শাড়িটা কিনেছে জানো কত দাম, 5,000 টাকা দিয়ে কিনেছে, তুমি আমাকে এটা দাও না, ব্যবস্থা করো না, আমাকে এখন টাকা পয়সা তত নেই। দেবে কিনা বলো, পরে দিলে হবে, ভালো বউ হলে এই কথাটা বলবে। কিন্তু এই যে তার মাথায় ঢুকে গেল যে ওই শাড়িটা দিতে হবে, সে ভাবছে আমার তো রোজগারে কি করে দেই, কষ্ট করে সে জমাচ্ছে, ইয়ে করছে, তার জ্বালাতন তো কমছে না, তার জ্বালাতন তো চলছে। আমরা তো এই জ্বালাতনের হিসেব রাখি না, সে কি সিমটমটা দিচ্ছে, কি কষ্টটা বলছে সেটা রাখি। এই জ্বালাতন যেগুলো চলছে এখানে মেনটেনিং কস্ট চলছে, অ্যাকচুয়ালি মেনটেনিং কস্ট তো চলছে, এখানে এক্সট্রাটিং কস্টও হতে পারে, এইগুলো আমরা খেয়াল রাখি না। ওই জন্য আমাদের চিকিৎসার সময় আমাদের কি করতে হবে, এই ফ্যামিলি রিলেশনের জায়গাগুলো বা তার হচ্ছে সোশ্যাল রিলেশনের জায়গাগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জানতে হবে। আর মজার ব্যাপার কি জানেন তো, ফ্যামিলি রিলেশন শুধুমাত্র ওই অ্যাক্টিভ রিলেশনের কথাটা বলছি, ফ্যামিলি হিস্ট্রিও আমাদের দরকার। ফলে আমরা কোন জায়গা থেকে আমরা পেশেন্টটাকে বুঝতে পেরে তার ড্রাগ পিকচারটাকে আমরা একটা বুঝতে পারবো যে এই ওষুধটা দিতে হবে। এইটা বুঝতে গেলে কিন্তু টোটালিটি অফ সিমটম করতে গেলে আমাদের ভালো করে রেকর্ড করতে হবে। এই পর্যন্ত সবাই আমরা জানি, কিন্তু হ্যানিম্যান এর পরের কথাটা কিন্তু তারা মারাত্মক কথা বলে দিয়েছে। অ্যাজ এ গুড ফিজিশিয়ান উইল বি প্লিজড when he can enliven and keep from anew the mind of the patient in order to advance a cure. কি মারাত্মক কথাটা বলেছে, তুমি যদি গুড ফিজিশিয়ান হও, আমরা সব ফিজিশিয়ান, কিন্তু উই আর নট গুড ফিজিশিয়ান হলে তুমি কি করবে, তাকে পেশেন্টকে কি করবে, তাকে এমন ভাবে তাকে ইয়ে করবে, মানে তাকে এনকারেজ করবে, হ্যাঁ, এনকারেজ করবে, তাকে এমন ভাবে বোঝাবে, এত সুন্দরভাবে বোঝাবে, তাকে উৎসাহ এমন ভাবে তুমি দেবে, হ্যাঁ, যে সে কি হবে, পেশেন্টের এই যে মানসিক ক্লান্তি, এই যে মানসিক কষ্ট বা মানসিক অবসাদ যেটা পেয়েছে, এই অবসাদটা কিন্তু তার দূর হয়ে যাবে। এখন কি বলবো, 18 মাসের বাচ্চাদের মধ্যেও অবসাদ দেখা যাচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি একটা ঘটনা শুনে, আমি এত কমে বাচ্চা আমি আজ পর্যন্ত পাইনি। আমি গত বুধবার এই কেসটা করেছি। তো এইরকম ঘটনা হচ্ছে, ফলে ওই ধরাবাঁধা ছকে আমাদের ভাবলে হবে না। পেশেন্টের এই লাইফস্টাইলের মধ্যে কোন কোন ঘাত প্রতিঘাত গুলো আমাদের জানতে হবে। দ্যাট মিনস দ্য জার্নি অফ দ্য পেশেন্টটা জানতে হবে, পাশাপাশি জার্নি অফ দ্য রেমেডি এটাও জানতে হবে। এটা যদি এরপরে কি বলছে, পেশেন্টের যে ভালো ডাক্তার হলে কি করবে, সে কি উইল বি প্লিজড, কখন সে ইয়ে করবে, ওই পেশেন্টকে কিন্তু সে সন্তুষ্ট করবে, তাকে বুঝিয়ে বলে দেখো বাবা তো এরকম মারা গেছে, এটা নিয়ে ভেবো না, তাকে বোঝাতে শুরু করলো। তাকে অ্যাকচুয়ালি কাউন্সিলিং যেটা চলতি কথা বলে, কাউন্সিলিং, এই কাউন্সিলিং কিন্তু ওই ধরাবাঁধা ছকে নয়, প্র্যাকটিস অফ মেডিসিনের অ্যাকর্ডিং টু পেশেন্ট। শুধু তাই নয়,
এই গ্রিপের কথাটা আপনি একটা পেশেন্টকে এক এক ভাবে বোঝাতে হবে। কাউকে কিভাবে বোঝাতে হবে সেটা তো বলা মুশকিল। যেমন ধরুন এই গ্রিপের কথাটা আমি একটা কথা বললাম, একজন খুব পেশেন্টটা খুব মানে ইগোইস্টিক ও নিজের, এবং সত্যি সত্যি তিনি পণ্ডিত লোক, তিনি প্রফেসর, মনে পড়ছে তিনি প্রফেসর, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। তিনি এটাই বোঝাতে চাইছেন যে তিনি খুব পণ্ডিত লোক ইত্যাদি ইত্যাদি, তো তাকে, তার ওই মা মারা গেছে, মা তাকে খুব কষ্ট করে মানুষ করেছিল, এইসব ইয়ে দিয়ে সে কিছুতেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না, তার বিভিন্ন রকম সমস্যা তারপর থেকে শুরু হয়েছে ইত্যাদি ইত্যাদি। তখন তাকে বলছে, আমি তখন তাকে আমি বলেছিলাম যে মায়ের মৃত্যুটা, আপনি তো শিক্ষিত মানুষ, মৃত্যু তো অনিবার্য, তাহলে এটাকে মানতে পারছে না কেন? আমি মেনে নিয়েছি তো, মেনে তো নিয়েছি, মেনে না নিলে বেঁচে আছি কি করে? আমি এত দুর্বল ভাববেন না, কি গো, আমাকে এত দুর্বল ভাববেন না। সে এরকম বলছে। তো এরকম করতে 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 আমি দেখলাম যে এই লোককে তো এইভাবে বোঝালে হবে না। তাকে আমি কি করলাম, মানে তার কান্নাটা শুরু করলো তারপর থেকে, সেই ঘটনাটা বলছি। তাকে আমি কি বললাম, আপনি ঝড় দেখেছেন? হ্যাঁ, ঝড় দেখবো না কেন, ঝড় তো আমার ভালোও লাগে, ছোটবেলায় আম টাম কুড়াতাম, ইয়ে করতাম, এখন আর ঝড় নিয়ে অতটাই ইয়ে নেই, সেই আগের আবেগটা নেই। আম কুড়াবার একটা ব্যাপার ছিল। তো তখন সে বলছে যে আহ, হ্যাঁ, দেখবেন একটা গাছের মধ্যে, দেখবেন এই বট গাছে দেখবেন মোটা ডালগুলো যেগুলো আছে সেগুলো, আর একটা খুব পাতলা ডাল আছে, ছোট্ট ডাল, পাতলা ডাল, কোন ডালটা বেশি নড়বে? পাতলা ডালটা বেশি নড়বে। মানে কেন? ও দুর্বল বলে নড়বে। তাহলে এই ঝড়ের আঘাতে দুর্বল, ঝড় কি বলে কয়ে আসে? বলে আজকাল তো বলে কয়েই আসে। আহ গন্ডগোল দেখুন, এইসব শিক্ষিত লোকেদের ট্যাকেল করা খুব মুশকিল। বলছে বলে কয়েই তো আসে, বলছে সে তো ইয়ে বললো, টাইমটা মোটামুটি বলে, সব ঠিক বলতে পারে না, আগেকার দিনে তো ঠিক মতন বলতেও পারতো না, এখন তবু বলে। তখন বলছেন যে এই তো বলতে গেলে তো হঠাৎ করেই আসে, মোটামুটি আমরা আন্দাজ করি এই সময় মতো মেঘ টেক করলো, এই এই উঠবে এই উঠবে, করতে করতে হঠাৎ উঠে গেল, এই ঘটনাটা হয়। আর তার মৃত্যুটা কি মানে বলে কয়ে আসে? আমি তাকে জিজ্ঞেস করেছি, না বলে কয়ে তো আসে না। তাহলে এটাও কি হঠাৎ? ওই আমি ঝড়ের সঙ্গে তুলনা করছে, আমি ঝড়ের সঙ্গে তুলনা করিনি, ঝড়ের মতোই কিনা হঠাৎ আসে কিনা, মানে ইজি হঠাৎ আসে। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে যা বলতে চেয়েছেন। আমি মনে মনে সত্যি কলকা। তখন তিনি মেনে নিয়েছেন, মেনে নিয়ে কান্না শুরু। তখন কান্না তাকে আর থামানো যাচ্ছে না। সেই কান্না মানে কি, মানে এই যে একটা মানুষকে কানালাম, কান্নার পরও আমরা এত বদমাইশ। আমরা তাকে জিজ্ঞেস করছি এই যে কান্নাকাটি করলেন, এরপর শরীরের কষ্টগুলো কেমন কেমন বোধ করছে, শরীরটা কেমন বোধ করছে, তাকে আবার জিজ্ঞেস করছি। মানে কিরকম লোক, বুঝতে পেরেছেন? হোমিওপ্যাথিক ডাক্তারদের মানে আর কি সিমটম বার করার জন্য কত রকম কায়দা আমাদের করতে হয়। এইটা একটা ঘটনা। এবং এই গ্রিপের সম্পর্কে একটা কথা বলি আপনাকে। একটা ক্যান্সারের পেশেন্ট, তাকে প্রায় আমি মাস 6 ভালো রাখতে পেরেছিলাম। সেই ভদ্রলোক বলছেন যে আমার কেন ক্যান্সার হলো? কেন ক্যান্সার মানুষই তো হয়। না, আমি ছোটবেলা থেকে যোগ ব্যায়াম করি, আমি খাওয়া দাওয়া খুব নীতি নির্ভর ভাবে যেভাবে চললে শরীর সুস্থ থাকবে, আমি ট্রেনার একজন যোগ ব্যায়ামের, আমি সুস্বাস্থ্যের অধিকারী ছিলাম, কিন্তু আমার এরকম হলো কেন? বলে নিশ্চয়ই কোনো কারণ আছে একটা। এই কারণ বার করতে করতে দেখা গেল কি ঘটনাটা কি হয়েছে না, তার নাতনি, একমাত্র নাতনি পুড়ে মারা গেছে। কিভাবে মারা গেছে না, ওর ছেলেকে উনি একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন, উনি ভালো একটা চাকরিও করতেন, ফ্ল্যাট কিনে দিয়েছেন। তাদের ওই সিনেমা কি একটা এসেছিল হাতিবাগানে, সেই সিনেমাটা দেখতে চলে গেছে, মেয়ের মাস্টার আসবে, তার মেয়েকে বলেছে লোডশেডিং হলে এই লম্পটা জ্বালাবে। তা মাস্টার সেদিন কোনো কারণে অ্যাক্সিডেন্টালি মাস্টার আসতে পারেন, এই লম্প জ্বালাতে গিয়ে কোনোভাবে সে আগুন লাগিয়ে ফেলে এবং চিৎকার করে করে ডেকেছে, বাড়ি থেকে তালা বন্ধ, ফ্ল্যাটে যা হয় কেউ কোনো খেয়াল করেনি, পুড়ে মরে শেষ। এই কথাটা যখন এইটার পর কি হলো, সেই ছেলেকে
কি করলো, মানে আর কি মুখ দেখা তার বন্ধ করে দিল, তোরা আসবি না, তার সঙ্গে যোগাযোগ রাখেনি, মানে ত্যাগ করে দিলেন। তাহলে এই যন্ত্রণা, আমরা এর আগে আপনি কেমন ছিলেন না এর আগে বলেন, এই যন্ত্রণাই আপনার কারণ। এই যন্ত্রণা হলে ক্যান্সার হবে, বলে হতে পারে, যার যেমন শরীর তার তেমন হতে পারে। তাহলে এই যে ব্যাপার, সে কি বলছে, সে বলছে পুরোপুরি মেয়েটা মারা গেলেও ডাকলো, কেউ সাড়া দিল না, কি বিভৎস অবস্থা, একটা বাচ্চা শেষ, কান্না থামানো যায় না। তাহলে দেখুন, এই যে রোগ ব্যাধি আমরা যা কিছু দেখছি, সেখানে কিন্তু গ্রিফ, হারানোর একটা বেদনা, আমরা তো প্রতিনিয়ত হারাচ্ছি। আর বর্তমান যুগে তো ঠক বাজার যুগ, ঠকের যুগ তো, আপনি তো প্রতি মুহূর্তে কোনো না কিছু হারাচ্ছেন, তো কোনো না কোনো ভাবে তো হারাচ্ছেন। এখন সেইটা যদি মনে ক্লিক করে, তাহলে আপনি অসুস্থ হবেন, আর নাহলে বেঁচে গেলেন, নাহলে আপনি বেঁচে গেলেন। তাহলে ব্যাপার হচ্ছে কি, হ্যানিম্যান এখানে কি বলছেন, যে আমাদের কি করতে হবে, বোঝাতে হবে, পেশেন্টকে বোঝাতে হবে। যদি ভালো ফিজিশিয়ান হও, তুমি তাকে বোঝাবে, তাকে এনকারেজ করবে, ওরে তার দুঃখটাকে একটু ভোলাবার চেষ্টা করবে। ইউ উইল বি সাচ এ কেস, feel more than over the duty incumbent অবশ্য পালনীয় কর্তব্য, এটা বলেছেন হ্যানিম্যান। আমরা কজনকে এরকম করি, নিজের বুকে হাত দিয়ে ভাবুন তো, সিমটমটা পেয়ে যোগ করতেই তো ব্যস্ত, যোগ করে কখন ওষুধটা দেবো। incumbent upon him do all within the power of his influence, মানে তার আপনার যত পাওয়ার আছে ইনফ্লুয়েন্স করার, প্রভাবিত করার, যে সব সবটা আপনি পেশেন্টকে দেবেন, অন দি পেশেন্ট, সেই পেশেন্টের কাছে, অন ইজ রিলেটিভস, তার রিলেটিভস এবং সারাউন্ডিং যারা, তাদেরও আপনি এটা বোঝাবেন। এটা আপনার কর্তব্য, আমরা করি না। ইন অর্ডার টু রিলিভ দ্য গ্রিফ অ্যান্ড ভেক্সেশন, গ্রিফ অ্যান্ড ভেক্সেশনকে আপনি রিলিফ দেওয়ার জন্য, এটা সাময়িক রিলিফ অবশ্য, এতে তো সারবে না, তাহলে ওষুধ তো দিতেই হবে। তাহলে হ্যানিম্যানের নির্দেশনা অনুসারে আমরা কিন্তু এগুলো করি না, যেহেতু হ্যানিম্যানের নির্দেশনা আমরা করব, এটাই তো আমাদের শপথ হওয়া উচিত। আমরা শপথ হব, শপথ নেব, এটাই আমাদের করা উচিত। এরপর কি হচ্ছে, বাট ইফ দ্য রিলেশন অফ দ্য পেশেন্ট ক্যান নট বি ইমপ্রুভড, যদি পেশেন্টের সঙ্গে এই সম্পর্কগুলো, মানে এই ভেক্সেশনের বা এই ক্যান নট বি ইমপ্রুভড, ইফ হি হ্যাজ নট সাফিসিয়েন্টলি ফিলোসফি, মানে পেশেন্টটা যদি ফিলোসফি, তার দর্শন বোধ যদি তার না থাকে, এবং তার রিলিজিয়ান, তার ধর্মীয় বোধ না থাকে, পাওয়ার ওভার হিমসেলফ টু বিয়ার, সেটা যদি সহ্য করার তার ক্ষমতা যদি না থাকে, সহ্য করার ক্ষমতা না, সে যদি স্বাভাবিক অবস্থায় যদি নিজেকে আনতে না পারে, বা তাহলে কি করতে হবে, সাফারিংস অ্যান্ড অ্যাপ্লিকেশন, তার যন্ত্রণার কমাতে পারছে না, ইন ফর হুইচ হি ইজ টু বি ব্লেম, সে কাউকে দোষ দিচ্ছে, হুইচ ইট ইজ নট ইন ইজ পাওয়ার টু চেঞ্জ, সে নিজেকে পাওয়ার চেঞ্জ করতে চাইছে, পারছে না। আমাদের নিয়ম কাউন্সিলিং করে তাকে বুঝিয়ে, যেভাবেই হোক বোঝাতে হবে, তাকে বুঝিয়ে তার মুখ চোখটা শান্তি করতে হবে, আমরা বুঝতে পারবো, সে বুঝলে শান্তি পায়, এটা বোঝা যায়। দরকার পড়ে নিজের গল্প বলতে হবে, নিজের দরকার পড়ে বন্ধুর গল্প বলতে হবে, পেশেন্টের গল্প বলতে হবে, এই গল্প বলে বলে কিন্তু তাকে আমাকে বোঝাতে হবে। তারপর কি বলছে, ইফ গ্রিফ অ্যান্ড ভেক্সেশন কন্টিনিউয়ালি বিট আপন হিম, তাকে কন্টিনিউ তাকে বিট করে, যদি তাকে আঘাত করে, ইট ইজ আউট অফ পাওয়ার অফ দ্য ফিজিশিয়ান, ফিজিশিয়ানের আয়ত্তের বাইরে, টু এফেক্ট লাস্টিং রিমুভাল অফ দিস মোস্ট অ্যাক্টিভ ডেস্ট্রয়ার্স অফ লাইফ, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এই যে ধ্বংসকারী এই যে শক্তি, যেটা এটাকে যখন কন্ট্রোল করতে পারছে না, ই হ্যাড বেটার গিভ আপ দ্য ট্রিটমেন্ট, এটা বেটার হবে, চিকিৎসাটা সে বন্ধ করে দেবে, সে বলে দেবে আমার দ্বারা হবে। আমরা বলি একটু চেষ্টা করে দেখি না, চেষ্টা করে দেখি না, এই তো আমাদের অবস্থা। ফলে আজকে আমি এইটুকুই, অনেকদিন পর করছি তো, অনেক প্রশ্ন আসতে পারে। দেখো দীপেন, স্যার
আর একটু করা যাক নাকি, না একটু স্টপ রাখবো? না, স্টপ রাখো, প্রশ্ন টশ্ন যদি একটু করে। আচ্ছা, ঠিক আছে স্যার। আর তোমার শরীরটা তো খুব একটা ভালো নয়। ঠিক আছে স্যার। আচ্ছা, আমাদের আর প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। এরপর আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আহ, আমাদের মাঝে উপস্থিত আছেন পার্থপ্রদীপ চৌধুরী স্যার। স্যার, অনেকদিন পর আমরা দর্পণে যুক্ত হয়েছি। স্যার, আজকে আলোচনার বিষয়ে যদি কিছু বলেন। পার্থপ্রদীপ চৌধুরী স্যার, অনেকদিন পর আপনার কথা শুনবো। স্যার মনে হয় নেই নাকি, না ইন্টারনেটে মনে হয় সমস্যা হচ্ছে। আচ্ছা, আমাদের মাঝে রঘুনাথ ঘোষ স্যার উপস্থিত আছেন। রঘুনাথ ঘোষ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যায়? শোনা যাচ্ছে স্যার। হচ্ছে শোনা যাচ্ছে, বলুন না, স্যার। ঠিক আছে, ভালো হচ্ছে আলোচনা, চলুক এইভাবে, বলার তো কিছু নেই, ঠিকই আছে, রাখলাম। আচ্ছা স্যার, ঠিক আছে, আমরা প্রশ্ন উত্তর পর্ব চলে যাব। আহ যতটুকু আলোচনা হলো, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করুন, স্যার আছেন উত্তর দেবেন। আরো অনেক স্যার উপস্থিত আছেন। কারো কি কোনো প্রশ্ন আছে? যতটুকু, হ্যাঁ, একজন হাত তুলেছেন, সেন্টু বিশ্বাস হ্যান্ড রাইজ করেছেন। সেন্টু বিশ্বাস, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনার কি কোনো প্রশ্ন আছে? সরি, ওটা ভুলবশত হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। সরি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে, আমাকে আলোচনা এখানে শেষ করতে হবে আমাদের। স্যার, কোনো দিবেন? লাস্টটা কোনখানে শেষ হলো, কোনখানটায় গো? আমার আসলে লাইনটা চলে গিয়েছিল, লিঙ্কটা চলে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা ও শেষ স্যার, হলো কোন পর্যন্ত আজকে হলো? ওই এখন তোর বই আমার বই তো মিলবে না রে। না না, ওই যে কথাটা যেটা শেষ হলো, ওইটা কি ওই ওই যে কেয়ার অ্যান্ড নেভারলি লাভ? যদি গ্রিপ আর ভেক্সেশন যেটা হবে, সেটা আমাদের কর্তব্য যে তাকে কাউন্সিলিং করে বুঝিয়ে দিয়ে করতে, যদি সেটা তাকে না বেরিয়ে আসতে পারে, তাহলে আমাকে রুগীকে ছেড়ে দিতে হবে, ট্রিটমেন্ট বন্ধ করে দিতে বলেছে। সে যদি বলে আমি চেষ্টা করছি এটা করার, ইমপ্রুভ করার, তাহলে ভালো, অসুবিধা কিছু নেই। আসলে ফ্যামিলি নেটের গন্ডগোল হচ্ছে। স্যারের কথা শোনা যাচ্ছে না। ওর স্যার, নেটের খুব সমস্যা আছে। স্যার তাহলে তো এটা মেইনটেনিং কজ। এই যে ব্যাপারটা লাস্টের যে কথাটা বললেন, এটা তো মেইনটেনিং কজ। এইটা তো বন্ধ যতক্ষণ না হবে, রোগী ভালো হবে না। ভালো হবে না তো, ওটাকে কমাতে হবে তো, বুঝিয়ে সুঝিয়ে। যদি বুঝিয়ে সুঝিয়ে যদি সে মেনে চলে, তবেই তাকে চিকিৎসা করতে হবে, না তাকে ছেড়ে দিতে হবে। এর জন্য অনেকগুলো চেষ্টা না করে,
রোগী যদি চেষ্টা না করে তুমি তাকে কিছুতেই সারাতে পারবে না, যতই তুমি সিলেকশন ঠিক করো। এই মেনটেনিং কস্টটা শুধু রুগীর চেষ্টা করলেই তো হবে না, ডাক্তারের চেষ্টা করতে হবে, সেটাই তো হ্যানিম্যান বলেছে। না শুধু আচ্ছা। রোগী না, ওরা সারাউন্ডিংস বলেছে, সব বলেছে, আশেপাশে তার সবাইকে বোঝাতে হবে, সেটাও বলেছে তো হ্যানিম্যান। আচ্ছা, এখনকার দিনে এটা আরো বেশি মারাত্মক, মানে রোগী ভালো এখন তো হতে চায় না এই। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা এখন। আমাদের রোগী আরোগ্য করা বা তাকে সঠিক প্রেসক্রিপশন করা ভয়ঙ্কর কঠিন। বরঞ্চ আমরা যখন অল্প জানতাম তখন অনেক রোগী সারাতে পেরেছি, এখন সারাতেই ভয় লাগে, পারবো কিনা। দীপেন একটু বলবো কিছু? হ্যাঁ বলুন স্যার, বলুন। আচ্ছা, আমার থেকেই বলি, রিসার্চ করে যে অনেক সময় কি হয়, আগে পাড়ার লোকে বাচ্চাদের একটা কোনো কথা ওইটা বললে বা নাকি স্টার পর্যন্ত? শোনা যাচ্ছে? স্টার পর্যন্ত ঠিক বলেছিস, স্টার পর্যন্ত। হ্যাঁ শোনা যাচ্ছে রঘুনাথ ঘোষ স্যার, আপনি বলুন, আমি তারপর পার্থপ্রদীপ চৌধুরী স্যার বলবেন। আচ্ছা, বলছি আগে পাড়ার লোক শাসন করতো বাচ্চাদের, এখন করলেই বলবে যে এই তোর কি দরকার, কি ব্যাপার ট্যাপার, তোর বাবার খাচ্ছে না, তুই আমাকে বলবি কেন, এরকম ব্যাপার স্যাপার গুলো আছে। তাহলে এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে মেনটেনিং কস্টটা ওভারকাম করতে পারবো? এখন বাস্তব চিত্র তো সম্পূর্ণ পাল্টিয়ে গেছে। খুব কঠিন অবস্থা, তবে আমি খুব স্ট্রেট কাট বোঝাই, কথা না শুনলে আসবেন না, এরকম বলে দিয়ে। এইগুলি যদি মানতে পারেন রুগীকে তাহলে বললে তো আসবেন, হবে না। নাহলে আসবেন না। হ্যালো, রুগীকে বললে তো হবে না, রুগীর সারাউন্ডিং এর মধ্যে রুগী- যারা আছে তাদেরকে কেমন করে সেটা তো বোঝাবে? রোগীর পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়, সে রোগীর পরিবারকে বুঝিয়ে দেওয়া হয় যে আপনি এইভাবে তাকে বোঝানো হয় যে যে এরকম করবে তার সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলতে হবে নিজে সুস্থ হবার জন্য। আপনি সুস্থ হন, তারপর তার সঙ্গে মিশতে পারেন, কোনো অসুবিধা নেই। ওরা সিচুয়েশন অনুযায়ী কথা বলতে হবে, আগে থেকে ওটা বানিয়ে তো কি বলবো, বানিয়ে বলা সম্ভব নয়। ঠিক আছে স্যার, পার্থপ্রদীপ চৌধুরী স্যার মনে হয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে। অনিন্দ্য আনমিউট হয়েছে। হামদো, ওই যে বাই দ্য পিলে অফ দি ওয়েভস ওই পর্যন্ত হয়েছে ওই প্যারাগ্রাফটা, নাকি না ওই স্টারে অফ দি ট্রিটমেন্ট ওই যে স্টার আছে ওই পর্যন্ত? ও স্টার পর্যন্ত হয়েছে। ওই স্টার পর্যন্ত? আচ্ছা হ্যাঁ আচ্ছা। স্টার পর্যন্ত। আরে এই জায়গাটা তো কে জার্নি কজন বুঝতে হবে, বল সবই তো বলেছে। আর হ্যাঁ, জার্নিটা তো বুঝতেই হবে, আর ওই রুব্রিকটাকেও বুঝতে হবে। আর কথা হচ্ছে অ্যাফিলিজম 5 এর কথা বলেছে, ফ্যামিলি রিলেশন, আসলে ওখানে কজের কথাও বলেছে অমর, সেখানে কখনো কজ কখনো সিমটম। আর সোরা সম্বন্ধে যেটা বলা হয়, মানে ওই যে স্লাম্বারিং পজিশন, ঘুমন্ত অবস্থায় থাকে, তখন তাকে একটা এক্সাইটমেন্ট যখন একটা হয়, এক্সাইট করে তখন কিন্তু ওই স্লাম্বারিং থেকে সে জেগে ওঠে। জেগে উঠে এবার তাহলে তার কজে সেন্টার ধরতে হবে, তখন ওই এক্সাইটিং কজ। কখনো কখনো মেনটেনিং, ওই যে ওইটা তার তো রয়েছে, বা কন্টিনিউয়াস তাকে যে হ্যামারিং করছে ওই জিনিসগুলো, বা বারবার একই আঘাত। আগে এমনও দেখা গেছে যে হাজবেন্ড মারা গেল, তার 6 মাস 1 বছর পর সেইটা না সামলাতে সামলাতে তার ছেলে মারা গেল, আবার সেইটা না সামলাতে সামলাতে তার আত্মীয় স্বজনরা তার ওই যে জমি হরণ কথা যে বললো আর কি, জমি জায়গা নিয়ে নেওয়া, এই যে কন্টিনিউয়াস যে প্রসেসটা এইগুলো হয়,
এখানেতে এইগুলোর সাথে সাথে আমি যেটা পেশেন্টকে অ্যাডভাইস করি সেটা হচ্ছে ওই প্রাণায়াম, যোগ ব্যায়াম আর মেডিটেশন। হ্যাঁ, এই বলি এই আমি অভ্যাসটাই। হ্যাঁ হ্যাঁ, এইগুলোকে বলি, আর ওর সাথে খানিকটা খাদ্যের নিয়ন্ত্রণ রাখতে বলি। হ্যাঁ, যেমন কিছু সাত্ত্বিক, তামসিক, রাজসিক খাবার আছে তো, তা এই ক্ষেত্রে তাদের কিছু ডায়েট রেজিমেন্টটাকেও একটু অ্যাডভাইস করি, আর দেখি অবস্টেকেল টু রিকভারি আছে কিনা। এখন রঘুর কথাটা একটু শুনে যেটুকু বুঝলাম, যে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন আর সারাউন্ডিং এরিয়ায় তাকে যদি কন্টিনিউয়াস পিঞ্চ করে, আসলে সেইখানে আমাদের যে স্ট্র্যাটেজিটা হবে, সেখানে পেশেন্টকে এগুলো উপেক্ষা করতে বলার পরামর্শ দিতে হবে। একদম যেমন আঘাত পেলে যেরকম ওই যে কচ্ছপ যেরকম তার মুন্ডুটাকে ভেতরে ঢুকিয়ে নেয়, ওই রকম ভাবে প্র্যাকটিসটা করতে হয়। এখন যদি সে সেটা পারে, এখন কোনোভাবেই, কারণ হচ্ছে যে সারাউন্ডিং যে লোকজন, তারা আমার কথা শুনবেই বা কেন? এখন আমাদেরকে কিন্তু অ্যাপ্রনটা পরে থাকতে হবে, রেজিস্ট্যান্স সেখান থেকে নিজেদের বাঁচার জন্য আমাদের আবরণটা পরে সেটা রক্ষা পাওয়ার জন্য পেশেন্টকে বলতে হবে। এখন দেখা যাবে এই সমস্ত কাউন্সিলিং করার পরে এবং ওর সাথে সাথে হোমিওপ্যাথিক পোটেন্টাইজ ওষুধ সিমিলিমাম বেসিসে দিতে পারলে অনেক সময় ওভারকাম করে তো। হ্যাঁ, ও আবার পেশেন্টকে এই যে বারবার বোঝানোর জন্য পেশেন্ট অনেক সময় বোঝে, এবং এই ওষুধের ক্রিয়ার ফলে যে পেশেন্টটাকে আগে ওই বিষয়গুলো খুব উত্তক্ত করতো, আমি দেখেছি যে এইরকম সাংঘাতিক গ্রিফের পরে ন্যাট্রামুর প্রেসক্রিপশন করার পরে সে কিন্তু এখন বলে, না ডাক্তারবাবু, এখন কিন্তু আগে যতটা ওইটা নিয়ে আমার কষ্ট হতো, এখন ওই যে কি হবে, আর এসব তো মানব জীবনের অঙ্গ, এরকম তো হয়। হ্যাঁ, যখন ভালো লাগে না মেয়ের বাড়ি চলে যাই, এইরকম এদিক ওদিক একটু ঘুরতে যাই, এইরকম ভাবেও কিন্তু, তার মানে সেখানে শুধু আপনার কাউন্সিলিংটা এবং ওষুধটা এই দুটোই কাজ করে। আর তার সাথে বললাম কিছু উত্তেজক খাবার থাকে, যেমন বিবেকানন্দের একটা মানে উদাহরণ টেনে বলি আর কি, যে একটা বানর, তাকে যদি আচ্ছা করে মদ খাইয়ে দেওয়া হয়, তাহলে সে একটা উত্তেজিত হলো, তার উপরে তাকে যদি ভীমরুলে কামড়ায়, তাহলে কি অবস্থা? এই যে ব্যাপার, এই মাদ্রামি, তার জন্য তাহলে এই যে মদ খাওয়ালো, তাহলে মদ খেলে স্বাভাবিক এইটা হবে। আমরা জানি রাজস্বিক খাবারগুলো স্বাভাবিক একটা উত্তেজক প্রবণ, বা ধরুন যখন তামসিক খাবার, বাসি, পচা, এঁটো, এইসব খাবারগুলো তার বিশেষ আছে। এবং বিবেকানন্দের ভক্তি রহস্য, ভক্তিযোগের মধ্যেও কিন্তু একথাও বলা হয়েছে যে আমরা কোন বিশেষ ব্যক্তির কাছ থেকে যে খাদ্যগুলো খাই, সেখান থেকেও কিন্তু সেই গুণ আমাদের মধ্যে আসে। অবশ্যই এগুলো সাইন্টিফিক্যালি বলা যায় না, এটা আধ্যাত্মিক বিষয়, কিন্তু এগুলোও ঘটে। তারা আধ্যাত্মিক পুরুষ, যোগী পুরুষ, তারা এগুলো নিশ্চয়ই বুঝেছেন, তা না হলে তারা এগুলো বলবেন এবার কেন। কাজী ডায়েট রেজিমেন্ট এবং এই সমস্ত প্রাণায়াম, আসন, তার সাথে হোমিওপ্যাথিক মেডিসিন এবং কাউন্সিলিং, এই সমস্ত গুলো নিয়েই কিন্তু হবে। তাকে এইটুকু বললাম। এই সময় আমার নেটটা ছিল, আমি একটু বলতে পারলাম। দীপেন আর দারুণ অমর, রঘু, স্যার। এরা কত সহমত হবে? অমর, রঘু, এরা তো রয়েছে সিনিয়র। হ্যাঁ, মতামত জানতে চাইছি। খুব সুন্দর স্যার বলেছেন, খুব ভালো লাগলো। অমরনাথ স্যারের Thank you. নেট এবার ডিস্টার্ব করছে মনে হয়, স্যারের নেট ডিস্টার্ব করছে মনে হয়। যাক, অনেকদিন পরে এই হোমিও দর্পণ আবার অমর শুরু করলো, খুব ভালো। দীপেন, অমর এবং আজকে যারা উপস্থিত সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা অনেকদিন যেন ওই স্লাম্বারিং সোরার মতন আর কি ঘুমিয়েছিল, যাকে কোন এক্সাইটিং কজ আবার একটাকে ওই উদ্দীপনকে জাগিয়ে দিল, কি বলে হোমিও, হ্যাঁ কি দর্পণ, হোমিও দর্পণ ক্লাসরুম অনেকগুলোকেই তো শেয়ার করেছে দীপেন। তা হোমিওটা চালু থাকুক, ওই যেন ঘুমিয়ে না পড়ে স্ল্যাম্বারিং সোরার মতন। কোন এক্সাইটিং কজ আবার জাগালো অমর?
তা ভালো। এক্সাইটিং কোর্স একটু এক্সাইটিং কোর্স আমার মনে এখন অমরের নেটের গন্ডগোল করছে দীপেন। এটাই তো দেখছি স্যার। আমার নেট দেখা আমার নেট স্যার গন্ডগোল ভিডিও অফ করুন, ভিডিও অফ করে রাখুন, দেখুন নেটটা পাবেন। আচ্ছা, ভিডিও অফ করলে হ্যাঁ নেটটা পেতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করুন। জোনায়েদ হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, অনিন্দ হ্যান্ড রাইজ করেছিল, প্রশ্ন ছিল? অনিন্দ আনমিউট হয়েছিল। আচ্ছা জোনায়েদ, আপনি প্রশ্নটা করুন, হ্যান্ড রাইজ করেছেন। আরেকজন হ্যান্ড রাইজ করেছেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, জি প্রশ্ন করুন। স্যার, একজন প্রশ্ন তো তেমন কিছুই নাই, তো বলতে চাচ্ছি যে ক্লাসগুলো হোমিও দর্পণে অনেকদিন পর পর হয়। স্যারকে অনুরোধ করব একটু কন্টিনিউ, একটু মাঝে মাঝে যে দূরত্ব দূরত্ব ক্লাসগুলো করানো হতো, তাহলে আমরা অনেক উপকৃত হতাম। একটু কি বলার ছিল স্যার? না, আমরা করতে পারছি না আমাদের রেকর্ড করার লোকের অভাবে। কারণ এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো তো আমি শুধু বইটা রিডিং পড়ি তা তো নয়, আমি সারা জীবন যা শিখেছি সেগুলো আমি তারপরে স্যার আপনার থেকে চেষ্টা করবেন আমাদেরকে খুব ঘন ঘন ক্লাস দেওয়ার জন্য স্যার। আমি